হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ফ্লো চার্টের আদ্যোপান্ত এই ক্লাসটাতে। এই ফ্লো চার্ট টপিকটা আমরা লাইফে কেউ কখনো পড়ি নাই। মানে আমরা এই যে এসএসসি পর্যন্ত পড়ে মানে পড়াশোনা করেছি, তার মধ্যে লাইফে কোনোদিনও আমরা ফ্লো চার্টটা পড়ি নাই। সো এটা আজকে একদমই নতুন আমাদের জন্য। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি আমার সাথে ফাতেমা, উৎসব, আফরিন, রাফিয়া সহ আর অনেকে আছে, ফারিয়া আফরিন আছে, তামান্না আছে, নুসরাত আছে। তোমাদেরকে হয়তো একটা কমেন্ট এখন পিন করে দেওয়া হবে। ওকে, নাহিদ সিজান আছে, তারপর আরো যারা যারা আছো তোমাদের সবাইকে ভাইয়ার এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। আমাকে একটু বলো তো তোমরা কে কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিবা। সবাই একটু জয়েন করুক। ততক্ষণ আমরা একটু এটা নিয়ে কথা বলি আর কি। তোমরা কে কোন জায়গা থেকে, কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিবা। তো মানে এটার মানে আমি তোমার কলেজটা কোন বোর্ডের আন্ডারে এটা জানিয়ে দিচ্ছি। আমার এখানে অনেক পরিচিত স্টুডেন্ট আছে, এমন অনেকেই থাকতে পারো যারা আমাদের সাথে কোনো কোর্সে নাই। ব্যাপার না, এই ক্লাসটা আসলে সবার জন্য উন্মুক্ত। এই ক্লাসটাতে কি কি হবে না হবে অরূপ আমি সব শুরু থেকে বলবো। আমি আমার পরিচয়টা দিব। সো একটু সবাই জয়েন করুক, আর অনেকেই জয়েন করার বাকি আছে। কেমন? তোমার পরিচিত যদি কেউ থাকে যে যে জয়েন করবে বলে তোমার মনে হয়, বা তোমার সাথে কথা ছিল যে আজকে ক্লাসটা করবে, সে এখন এখানে নাই, মৃত্যুঞ্জয়ী। সো রিকোয়েস্ট করব তাকে একটু কমেন্টে তো মেনশন দেওয়ার সুযোগ নাই, তাকে তুমি মেসেজ দাও। আকিবা আছে বরিশাল বোর্ড থেকে, আয়েশা রাজশাহী, তানজিনা ঢাকা, নুসরাত যশোর, সাব্বির ওয়ালাইকুম সালাম ভাই, সালমা আছে চট্টগ্রাম থেকে, লিমা আছে সিলেট থেকে, মুহসিনা আমিন আছে। আচ্ছা, মুহসিনা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ও ফ্রি ক্লাস করে নিচ্ছে। অলরাইট, নুসরাত আছে রাজশাহী বোর্ড থেকে। রাজশাহীতে আমি গত 6 তারিখ গিয়েছিলাম। ওকে, সো 8টা 1 বাজে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। তবে আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে কথা বলবো সেটা একটু যদি বলি। নাম্বার 1, আমরা যেহেতু সবেমাত্র এইচএসসি তে পা রেখেছি, আমরা আমাদের সিলেবাসটা সম্পর্কে জানবো। সবার আগে আমাদের সিলেবাসটা সম্পর্কে জানবো। অনেকেই হয়তো সিলেবাসটা দেখেছো আগে, তাও আমরা একটু আবার ক্লিয়ার হয়ে নিব। নাম্বার 2, আমরা কোয়েশ্চেন দেখবো, বোর্ড কোয়েশ্চেন, যে মানে বোর্ডের পরীক্ষা হইলে কি কি রকম পরীক্ষা হইতে পারে, ওইটা মানে কি কি প্রশ্নটা কেমন হতে পারে, কোয়েশ্চেনের এই প্যাটার্নটা আমরা জানবো কেমন বা দেখবো। একদম আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি, কোয়েশ্চেনের প্যাটার্ন দেখবো। নাম্বার 3, আমরা এই যে ফ্লো চার্ট জিনিসটা কি, ওই প্যাটার্নটা দেখতে গেলে আমাদের মাথায় প্রশ্ন আসবে, তখন আমরা এই ফ্লো চার্ট ব্যাপারটা শিখে নিব। সো ফার আমাদের আজকের ক্লাসে আলোচনা হচ্ছে এটা। ফ্লো চার্ট পড়ার পর, জানার পর আমরা দেখবা যে প্র্যাকটিস করব। প্র্যাকটিসে ইনশাল্লাহ তুমি প্রমাণ পেয়ে যাবা যে আজকে 10 নম্বর আছে ক্লাসটাতে, তোমার 10 নম্বর নিশ্চিত হবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করো, 10 নম্বর নিশ্চিত। কেমন? আচ্ছা, সো ক্লিয়ার। আজকের ক্লাসে আমাদের কি কি হবে। নাম্বার 1, সিলেবাসটা একটু দেখবো। নাম্বার 2, একটা কোয়েশ্চেন দেখবো, যাতে করে আমরা কোয়েশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। নাম্বার 3, আমরা এই যে ফ্লো চার্টের যে আদ্যপান্ত মানে মূল আলোচনায় তখন চলে যাব। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা পোল দিতে চাই। আমি প্রশ্নটা হচ্ছে এইটা যে আমাদের এখানে তুমি কি আমাদের কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট কিনা। যদি তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে পোলে ইয়েস ভোটটা দিবা, আর যদি তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট না হও তাহলে নো ভোটটা দিবা। কেমন? আচ্ছা, ইনশাআল্লাহ আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তুমি যদি আগে আমার কোনোদিনও আমার ক্লাস না করে থাকো, তাও আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি আজকে ক্লাসটা পছন্দ করবা, এই কারণে যে তোমার আজকের একটা ক্লাসে 10 নম্বর নিশ্চিত হবে। কেমন? আচ্ছা, তবে একটা ব্যাপার মাথায় রেখো যে ইংলিশের যে কোনো টপিকের কথাই বলি না কেন, আমরা আসলে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলোতে আমরা ভালো করতে পারবো। গ্রাজুয়ালি এটা প্র্যাকটিসের মাধ্যমেই ভালো হবে আমাদের। সো আতিকুর রহমান, তিথি রয়, ফাতেমা, আমরা দেরি না করে মূল আলোচনায় যেতে পারি। রাইট, আমাদের এখানে 50-60% উপর আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না। এটাই চাইছিলাম যে নর্মালি পেইড ব্যাচের স্টুডেন্ট তো দেখে যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, তোমাদের দুর্জয় ভাই, আমি কিভাবে ক্লাস নেই। সো বাহিরের মানুষজনও জানা উচিত। ওকে নসীন, সারওয়াত, চলো ভাই আমরা তাহলে আলোচনায় যাই। কেমন?
আচ্ছা, শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। তোমরা আমাকে দুর্জয় ভাই বলে ডাকতে পারো। হ্যাঁ, তানভীর আছে। তানভীর বলছে এই কোর্সে কোনো ডিসকাউন্ট আছে কিনা? আছে, আমি ক্লাসটা শেষের দিকে বলতেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, তোমরা আমাকে দুর্জয় ভাই বলে ডাকতে পারো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এই ক্লাসটা হবে 1 ঘন্টা 30 মিনিটের, মানে 9টা 30 পর্যন্ত। কষ্ট করে যদি তুমি এই 1 ঘন্টা 30 মিনিট ক্লাসটাতে থাকতে পারো, তোমার এইচএসসি লাইফে 10 নম্বরটা নিশ্চিত হয়ে যাবে। সো ডিসিশনটা তোমার উপর, তুমি ক্লাসটা করবা কি করবা না। ঠিক আছে নুসরাত? চলো তাহলে আমরা একটু সিলেবাসটা সম্পর্কে একটু জানি। আমি দেখছি যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা অনেকে বলতেছিল যে ভাই আমাদের সিলেবাসটা একটু যদি বলতেন। সো যেহেতু আজকের ক্লাসটা ইংলিশ ফার্স্ট পেপারের, সো আমি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটাই তোমাকে একটু দিব। দেখো, ফার্স্ট পেপারের যে মেইন বইটা আছে, বোর্ড বইটা আছে, সবার নাম বলবো আস্তে আস্তে। ফার্স্ট পেপারের জাহিদ যে বোর্ড বইটা আছে, ওইটা থেকে টোটাল 3টা প্যাসেজ আমাদের প্রশ্নে আসবে। সিলেবাসটা ভালো করে বুঝছো রুমি, 3টা প্যাসেজ আমাদের পরীক্ষার প্রশ্নে আসবে। তার মধ্যে ওই বোর্ড বই থেকে প্রথম যে প্যাসেজটা আসবে সেটা থেকে আসবে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন, যেটা তুমি এই যে এসএসসি তেও পড়ে এসেছো। এমসিকিউ এবং ছোট প্রশ্ন, কেমন? আচ্ছা ফাতেমা, এই এমসিকিউ আসবে 5টার জন্য 5 নম্বর, আর ছোট প্রশ্ন আসবে 10 নম্বর। এরপর সেকেন্ড যে প্যাসেজটা আসবে মেন বই থেকে, হাফিজ, সাইদা হাফিজ, ওই সেকেন্ড প্যাসেজ থেকে হয় ফ্লোচার্ট দিবে আর না হয় ইনফরমেশন ট্রান্সফার দিবে। মানে দুইটাই থাকবে, ব্যাপারটা এরকম না, না সৈকত, দুইটাই থাকবে ব্যাপারটা ওইরকম না, যে কোনো একটা থাকতে পারে। মানে আজকে আমাদের আলোচনার বিষয় এই জায়গায়। আমাদের প্রথম যে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে মুন্নি, ওইখান থেকে এমসিকিউ থাকলো, শর্ট কোয়েশ্চেন থাকলো। দ্বিতীয় যে সিন প্যাসেজটা দেওয়া থাকবে ওইখান থেকে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। এই জিনিসটাকে আমি তোমাকে বলবো একটু করে। ওইখানে টোটাল 5টা জিনিস আমাদের নিচ থেকে লিখতে হবে, 5টার জন্য 10 নম্বর। আচ্ছা, আরো একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ 3, সেটা থেকে আমাদেরকে সামারি উত্তর করতে হবে, সামারি রাইটিং। ঠিক আছে, ওইটার জন্য 10 নম্বর। তো মেইন বইয়ের সরাসরি সিন প্যাসেজ থেকে টোটাল 3টা প্যাসেজ আসতেছে। আমার বিশ্বাস তোমাদের আর আজকের ক্লাসটার পরে প্লিজ সিলেবাস নিয়ে যাতে আর কোনো কনফিউশন না থাকে। তারপর উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, এগুলো 3টাই আসলে মেইন বইয়ের বাহির থেকে আসবে। সো এগুলো থাকবে 5, 10, 10 করে নাম্বার। সাজ্জাদ, তাহলে এই পেজটা কি ক্লিয়ার? তোমার বোর্ড পরীক্ষায় কি কি থাকতেছে? আচ্ছা, মাহবুবা বলছে ভাই কোনটা দেওয়ার সম্ভাবনা বেশি? সম্ভাবনা বেশি হচ্ছে আসলে ফ্লোচার্ট দেওয়ার, আর ইনফরমেশন ট্রান্সফার একদম ইজি, আমি তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। অবশ্যই শাহজালাল। আচ্ছা, তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ 1, 2, 3 উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ গেল। এবার আসো রাইটিং পার্টে কি কি থাকতেছে। প্যারাগ্রাফ, উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলোর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখা, সেগুলোর উপর ভিত্তি করে। তারপর কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার অথবা ইমেল, গ্রাফ চার্ট। এরপর হচ্ছে এটাকে থিম বলা হয়, থিম থাকবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে থিম কি? থিমের উপর আমাদের পেইড ব্যাচ, আমাদের গত মাসে একটা ক্লাস হয়েছে, আরো ক্লাস হবে, পেইড ব্যাচেও ক্লাস হয়েছে। সো রাইটিং পার্টে এই জিনিসগুলো থাকবে, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ বা চার্ট, আর হচ্ছে ছোট একটা গল্পের থিম লিখা বা কোন একটা কবিতার থিম লিখা। আজকের ক্লাসে আমাকে জিজ্ঞেস করো না থিম জিনিসটা কি, এটার উপর গত মাসেও ক্লাস নিয়েছি, প্লাস আমাদের মানে পেইড ব্যাচেও ক্লাস হয়েছে। সোফার রিডিং পার্ট, মানে আগের পেজের যেটা দেখাইলাম ওইখান থেকে 60 নম্বর, রাইটিং পার্টে 40 নম্বর, এই টোটাল হচ্ছে 100 নম্বর। সো এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটা। এবার আসো একটা, আমি ডিরেক্ট ছবি তুলে নিয়ে আসছি, কেমন? দেখো কিরকম প্রশ্ন আসবে। এই যে একটা প্যাসেজ, এখানে দেখো এই জায়গায় সিন প্যাসেজ 1 থেকে কি আসছে, এমসিকিউ আসছে 5টা, তারপর শর্ট কোয়েশ্চেন আসছে 5টা, গেল সিন প্যাসেজ 1। আচ্ছা, সিন প্যাসেজ 2 থেকে, মানে আরো একটা সিন প্যাসেজ থেকে এই জিনিসটাকে বলা হয় ইনফরমেশন ট্রান্সফার। তোমরা ছোটবেলায় যেটাকে আসলে টেবিল না, টেবিল ডিফারেন্ট জিনিস মুন্নি,
এটাকে কি বলা হয়? ইনফরমেশন ট্রান্সফার। মানে এই যে মাঝে মাঝে শূন্যস্থানগুলো দেখতেছো, এই যে শূন্যস্থানগুলো দেখছো ভাইয়া, এগুলো মূলত এইখান থেকে পূরণ করবা। এইটা হচ্ছে একটা প্যাসেজ, এইখান থেকে ওই শূন্যস্থানগুলো কি হবে? পূরণ হবে। ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট আসে এখানে, ঠিক আছে? ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি যে হোয়াইট পেজটা স্ক্রিনশট দিয়ে আনছি সেজন্য তোমাদের কাছে ঝাপসা দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমি এটা পরে অন্য কোনো ভাবে তোমাদেরকে দিয়ে দিব। এই পেজটা বাদ দিলাম। তোমরা কি এই জিনিসটা দেখতেছো? এটা কি স্পষ্ট দেখা যায় না? পড়তে হবে না, জাস্ট দেখা যায় কিনা? দেখা যায়। মানে ফ্লো চার্ট কিরকম থাকবে এটা জাস্ট বুঝাইতে চাইতেছি। এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ দিয়ে এখানে এরকম 6টা বক্স দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে, দেন এরকম 6টা বক্স দেওয়া থাকবে। প্রথম বক্সের উত্তর ওরাই দিয়ে রাখবে, বাকিগুলো আমাদেরকে লিখতে হবে। এই পেজটাও না বুঝতে দরকার নাই, শেষ। আমি এটা জাস্ট দেখানোর জন্য আনছিলাম যে একটা স্ক্রিনশট দিয়ে। বাদ দাও, আমি যে নিজে লেখে আনছি ওইটা আমি তোমার দেখাই দিছি, বাদ দাও ওইটা, ঠিক আছে? ওকে, সো চলো আমরা ফ্লো চার্ট নিয়ে কথা বলি, সরাসরি ফ্লো চার্টে চলে আসি। যারা একটু ক্লাসে পরে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সিলেবাসটা সম্পর্কে জানছিলাম। তো সিলেবাস আমাদের সিলেবাস আছে, আমাদের 3টা প্যাসেজ আসবে। তার মধ্যে দ্বিতীয় যে প্যাসেজটা আছে, 2 নাম্বার যে প্যাসেজটা আছে বোর্ডে যেটা আসবে, ওইখান থেকে হয় ফ্লো চার্ট আসবে, আর না হয় কি আসবে? আর না হয় আসবে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার, ঠিক আছে? দুইটার কোন একটা আসবে, বাট ফ্লো চার্ট আসার চান্স বেশি। ক্লিয়ার? আচ্ছা, সো আফিয়া, আমরা এবার এই ফ্লো চার্ট জিনিসটা একটু দেখব। আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দেই, যেহেতু আমি স্ক্রিনশটটা যেটা আনছি এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি নিজে হাতে একটু একে দেখাই, আঁকাকি করে দেখাই যে কিরকম আসবে অ্যাকচুয়ালি ফ্লো চার্ট। আমি একটা ব্ল্যাক স্ক্রিন আনি, মনে করো 2 নং লেখা থাকবে, তারপর এরকম একটা প্রশ্নের যা থাকে লেখা থাকবে, তারপর এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? মনে করো এরকম করে প্যাসেজ দেওয়া আছে, লেখা আছে, প্যাসেজ দেওয়া থাকবে। ধরো কি, বুঝছো তো প্রশ্নটা? একটা প্যাসেজ দেওয়া আছে, তারপর প্যাসেজে এইরকম করে টোটাল 6টা বক্স থাকবে। এরকম করে 6টা বক্স থাকবে। আচ্ছা, আমি এগুলো আইগা দেই, না হয় তোমার ভিজুয়ালাইজ করতে প্যারা হবে। কয়টা হলো? 1 2 3 4 5 6। এরকম একটা ছোট একটা বড় এরকম থাকবে না, ঠিক আছে শাহজালাল? পরীক্ষার হলে সমান বক্সই থাকবে। তার মধ্যে প্রথম যেই বক্সটা আছে এইখানে ওদের উত্তর দেওয়া থাকবে, মানে প্রথমটা অলরেডি দেওয়া থাকবে। এইটাকে ফলো করে তুমি বাকি 5টা নিচ থেকে পূরণ করবা, ঠিক আছে? এইটাকে ফলো করে তুমি বাকি 5টা নিজের মতো করে পূরণ করবা। মানে তোমাকে আমি জাস্ট স্টাইলটা দেখাইলাম। এবার চলো ফ্লো চার্টকে আমরা ভালোভাবে বুঝি। তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসবে, আমি জাস্ট তোমাদেরকে বলবো যে এখন কোয়েশ্চেন গুলো না করে তুমি আমাকে 20টা মিনিট টাইম দাও। এই 20 মিনিটে আমি তোমাকে ফ্লো চার্টের বেসিকটা বুঝাবো, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়াকে কইরো। কেন? কারণ আমি তোমাকে যদি বেসিকটাই না বুঝাই, তার আগে তোমার অনেক প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? অনেক প্রশ্ন থাকতে পারে নাই। সো এমন হইতে পারে যে এটা আমি একটু পরেই বুঝাবো, তুমি এখন আমাকে কোয়েশ্চেনটা করতেছো। যেমন একজন ফ্লো চার্ট কি বলতে বলতে ফাটাই ফেলতেছে। আজকের ক্লাসটাই তো ফ্লো চার্টের উপর, এটা তো আমি একটু পরে এমনি দেখাবো। সো প্লিজ আমাকে একটু টাইম দাও। মাহফুজ, আমরা খুব বেশি কিছু শুরু করি না, এই যে মাত্র শুরু করতেছি। যে ফ্লো চার্ট লেখার কৌশলটা কি, ফ্লো চার্ট কি, ওভারঅল ফ্লো চার্ট সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে? এই যে আমি বলতেছি ফ্লো চার্ট, চার্ট মানে তো বুঝি আমরা নরমালি, তাও আমি বলতেছি। প্রথম শব্দটা কি? ফ্লো। এই ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকতা, একের পর এক আসা। কেমন? ধারাবাহিকতা। আবারও বলতেছি, তুমি আমার সাথে 20 মিনিট থাকো, বেসিক একটা আইডিয়া পাবা। ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকতা, একের পর এক আসা।
ঠিক আছে? তোমরা আমি জানি না মনে আছে কিনা, তোমরা যখন ছোটবেলায় আমরা এটা কি পিটি বলতাম, তোমরা কি বলো এটাকে? স্কুলে সমাবেশ হয় না, সমাবেশ হইতো না, জাতীয় সঙ্গীত গাইতাম একসাথে, ব্যায়াম করতাম, ওইখানে আমরা সিরিয়ালি দাঁড়াইতাম না? হ্যাঁ লামিয়া, এই সিরিয়ালি একটার পর একটা আসা, একজনের পর একজন আসা, বা আমরা কোথাও টিকিট কাটতে গেলে, কিছু করতে গেলে আমরা সিরিয়ালি দাঁড়াই না, ফ্লো মেনটেন করি, ধারাবাহিকতা মেনটেন করি। ঠিক আছে? এই ফ্লো চার্টের ফ্লো কথাটার মানে ওইটাই যে ফ্লো। না নুসরাত, এই ক্লাসের স্লাইড দেওয়া হবে না, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ওদেরকে পেইড ব্যাচের ক্লাসে যখন এগুলো করানো হবে তখন ওরা পাবে আর কি। আচ্ছা, আই এম সো সরি যে ফ্রি ফ্রি ক্লাসের স্লাইড আমি দিতে পারছি না, আমার ওই অ্যাক্সেসটা নাই আসলে। আচ্ছা, ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকতা, আর চার্ট বলতে ওই যে একটু আগে আমি তোমাকে একে একে দেখাইলাম না, ওইগুলোকে মূলত চার্ট বলা হয় আর কি, ফ্লো চার্ট। সো ফ্লো চার্ট কি বলতেছে? আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট হচ্ছে আ টাইপ অফ ডায়াগ্রাম, এক ধরনের রেখাচিত্র। ঠিক আছে নজরুল, এক ধরনের রেখাচিত্র, ওই যে এরকম এরকম এক ধরনের রেখাচিত্র, দ্যাট রিপ্রেজেন্ট, যে চিত্রগুলো উপস্থাপন করে দ্য সিকুয়েন্স, ধারাবাহিকতা অফ আ ওয়ার্ক ফ্লো, কোন একটা কাজের অথবা কোন একটা প্রসেসের। অর্থাৎ বলতেছে ফ্লো চার্ট হচ্ছে এমন এক ধরনের কাইন্ড অফ রেখাচিত্র, এমন এক ধরনের ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম গুলো বিভিন্ন ইনফরমেশন বা তথ্য উপস্থাপন করে। সহজ ভাষায় যদি বলি আমি, না ফ্রি ক্লাস রেকর্ডেড থাকবে না। সো ফ্লো চার্টের মানে কি সহজে বুঝাইতে পারলাম? এমন এক ধরনের ডায়াগ্রাম, যেই ডায়াগ্রাম গুলো নাজিয়া তাবাসসুম কি করে ভাইয়া? বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন তথ্য উপস্থাপন করে। আচ্ছা, বলছে ইট ইজ আ ডায়াগ্রাম, এটা হচ্ছে ডায়াগ্রাম বা রেখাচিত্র, দ্যাট শোজ, যে ডায়াগ্রাম গুলো দেখায় দ্য স্টেপস ওয়ান বাই ওয়ান। না তোমরা আপাতত কিছুই নোট করতে হবে না, ফ্রি ব্যাচেরও যারা আছো আপাতত কিছু নোট করতে হবে না, নোট করতে গেলে তুমি আমার পড়াটাই বুঝবে না। সো তুমি আমাকে আগে বুঝো, আই মিন আমি যা পড়াচ্ছি আমার পড়াটা বুঝো, তোমার কাছে কিভাবে এই জিনিসটা পৌঁছে দেয়া যায় আমি সেটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তো বলতেছে এই যে আমরা বলতেছি ফ্লোচার্ট হচ্ছে এক ধরনের ডায়াগ্রাম, রেখাচিত্র, বলতেছে যে এটা এমন একটা ডায়াগ্রাম বা এমন একটা রেখাচিত্র দ্যাট শোজ, যেই রেখাচিত্রটা দেখায়, যেই রেখাচিত্রটা, নজরুল ভাই তুমি বারবার যে বলতেছো তোমার নাম পড়তে, আমি কি এই ক্লাসে একজনের নাম পড়তে আসছি নাকি ফ্লোচার্ট বুঝাইতে আসছি? বাবা বড় হইছো না? আচ্ছা, বলতেছে যে ডায়াগ্রামটা বা রেখাচিত্রটা দেখায় দ্য স্টেপস, ধাপ, ওয়ান বাই ওয়ান, একের পর এক, টু কমপ্লিট আ টাস্ক, কোন একটা কাজকে কমপ্লিট করতে, অথবা এক্সপ্লেইন আ প্রসেস, কোন একটা প্রসেসকে ব্যাখ্যা করতে। সহজ ভাষায় ফ্লোচার্ট ব্যাপারটা হচ্ছে এইরকম ডায়াগ্রাম, যেই ডায়াগ্রাম গুলোতে আমরা বিভিন্ন জিনিস ব্যাখ্যা করব, বিভিন্ন ইনফরমেশন সংক্ষেপে দিব। বেসিক জিনিসটাকে আমি বুঝাইতে পারলাম যে ফ্লোচার্ট জিনিসটা কি, বেসিক ব্যাপারটা একটু আমাকে বলো তো, জাস্ট একটু বুঝছো কিনা যে কিছু ডায়াগ্রাম, যেই ডায়াগ্রামে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, ধারাবাহিকভাবে ওই তথ্যগুলো বর্ণনা করা থাকবে। মাইশা, ব্যাপারগুলোকে আমি মানে এতটুকুকে আমি তোমাকে বুঝাতে পারলাম ভাইয়া? আশরাফি, নজরুল, তারপর আরো যারা আছো বলো তো ভাইয়া, বলো। মুক্তাদির, মুক্তাদি, ইংলিশের ব্যাপারে আমি বলতে পারবো, ইংলিশ পুরান বই কিনে যাবে না। জান্নাত বলছে আপনি এখনো বড় হন নাই। আমার মতো ঝামেলায় যারা পড়ে তাদেরকে বলা হয় যে বেবি ফেসের ইস্যু, বয়স বাড়লেও ফেসে ওইটা প্রভাব পড়ে না। সো বেসিক জিনিসটা বুঝাতে পারলাম, এক দুইজন বুঝে নেয় তাদের উদ্দেশ্যে আমি এক লাইনে আবার বলতেছি, ফ্লোচার্ট হচ্ছে কিছু ডায়াগ্রাম, মানে এরকম কিছু চিত্র, চিহ্ন, বক্সের মতো। সহজ ভাষায় আরো সহজে বলি, ফ্লোচার্ট বলতে আমাদের এই চিত্রে বলা হয় এমন কিছু বক্স, যেই বক্সে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য সংক্ষেপে দেওয়া হয়। বুঝাইতে পারলাম একদম সহজে।
এমন কিছু বক্স যেই বক্সে বিভিন্ন তথ্য সহজভাবে উপস্থাপন করা হয়। ডান। ফ্লোচার্ট মানে কি বেসিক জিনিসটা আমি আমার মতো করে বুঝালাম যাতে তুমি বুঝো। মৃদুল, এরপর কি বলছে ভাইয়া দেখো, এই ফ্লোচার্ট জিনিসটা আমরা কিভাবে লিখবো, ফ্লোচার্ট ব্যাপারটা আমরা কিভাবে লিখবো এই জিনিসটা। আচ্ছা, আমি তার আগে তোমাদেরকে আসলে বাস্তবে ফ্লোচার্ট দেখতে কেমন ওইটা দেখানো উচিত, না হয় আসলে তোমার মনে খুঁতখুত করবে। বুঝিয়ে যাচ্ছ? এই যে দেখো, সিম্পল, এইখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমার। ও নো, উত্তর দেখা যায় তো ঝামেলা, মজা হবে না। দাঁড়া, উত্তর দেখানো যাবে না তোমাদেরকে। আচ্ছা, এই যে দেখো ভাইয়া, পরীক্ষায় এইখানে তোমার মেইন বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, উপরে কিছু একটা লেখা থাকবে, আর নিচে এরকম একটা বক্স দেওয়া থাকবে, এক্স্যাক্টলি এইরকম থাকবে পরীক্ষায়। না, ফ্লোচার্ট অনেক সহজ। তুমি আমার সাথে আছে ক্লাসটা করার পর তুমি ক্লাসের শেষেই বলবো ভাইয়া সহজ। সো এক্স্যাক্টলি এইরকম থাকবে, একটা জাস্ট মাঝে প্যাসেজ থাকবে। তো ওই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদেরকে এই যে একটা ওরা অলরেডি দিয়ে থাকবে, হ্যাঁ ওনারা অলরেডি রবিউল একটা দিয়ে রাখবে পরীক্ষায়, বাকি যে 5টা বক্স থাকবে, 6টার মধ্যে তো একটা দেওয়াই আছে, আর 5টা বক্স আছে না, ওই 5টা বক্স আমাদের নিচ থেকে পূরণ করতে হবে। তো এইগুলো 6টা। এখন আমরা শিখবো যে এই 5টা বক্স পূরণ করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস মেইনটেইন করব, কিভাবে ফ্লোচার্টে এই বক্সগুলো তাইজুল পূরণ করতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়। এবার কি বুঝছো যে তুমি ফ্লোচার্ট ব্যাপারটা কিরকম? একজন হচ্ছে ভাইয়া আপনি অনলাইন ক্লাস কবে নিবেন? ইনশাল্লাহ আমি মানে তোমাদের অনলাইন ব্যাচে ক্লাস আগামীকাল একটা নিব, আগামীকালই তোমাদের সাথে আমার অনলাইন ব্যাচে একটা ক্লাসে দেখা হবে। তাফরিয়া বলো তো ভাইয়া, মানে এই যে এরকম করে থাকবে, এটা কি ক্লিয়ার? পরীক্ষায় কিভাবে ফ্লোচার্ট থাকবে, বেসিকটা কি বুঝেছো কিরকম থাকবে পরীক্ষায়? তামান্না বলছে ভাই বক্সে কি লিখবো, এটাই তো আজকে শিখাবো যে বক্সে কি লিখবা। ফাতেমা বলছে ভাই ইংলিশ কোর্সটা কি আলাদা কিনা যাবে? অবশ্যই কিনা যাবে। তুমি যেখানে কমেন্ট করছো উপরে দেখো একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে গেলে ইংলিশ কোর্সটা আলাদা করে কিনতে পারবা। ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই। এগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, এবার আসলে ফ্লোচার্ট কিভাবে লিখবো। ফ্লোচার্ট লেখার সময় ওইখানে দেওয়া থাকবে এরকম, যে দেখো প্রশ্নটা দেখো কি থাকবে পরীক্ষায়, বলছে রিড দ্য ফলোইং টেক্সট। নিচের যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটা বা টেক্সটটা লেখাটা পড়ো, এন্ড মেক আ ফ্লোচার্ট, এবং একটা ফ্লোচার্ট বানাও অন দ্য অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। মূলত নিচের প্যাসেজটা আসলে ফোক মিউজিক সম্পর্কে, লোকসঙ্গীত সম্পর্কে। তো বলতেছে যে নিচের এই লোকসঙ্গীত নামে যে প্যাসেজটা আছে এইটার উপর ভিত্তি করে লোকসঙ্গীতের দিকগুলো এবং বৈশিষ্ট্যগুলো লিখো। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, 1 নাম্বারটা তোমার জন্য করা আছে, বাকি 5টা তুমি করো। পরীক্ষায় এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? পরীক্ষায় এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে। তো বলতেছে পরীক্ষায় এই যে মানে প্রশ্নে শোয়িং বা মেনশনিং বা হাইলাইটিং, এইটার পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে প্যাসেজের শুধু সেই বিষয়টাতেই আলোকপাত করতে হবে। আমি একটা জিনিস বুঝাই, সব সময় যে শোয়িং মেনশনিং হাইলাইটিং কথাটা থাকবে ব্যাপারটা ওইরকম না। যেমন এখানে প্রায় সময় এমন থাকতে পারে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লোচার্ট, তারপর এখানে ধরো ফ্লোচার্ট বা এরকম কিছু না থাকে, শোয়িং মেনশনিং হাইলাইটিং এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, যেমন এখানে নাই। সহজ ভাষায় যদি আমি বলি, এইখানে বলো তো এই প্রশ্নটা পড়ার পর আমাদেরকে কি করতে বলছে, কিসের উপর ফ্লোচার্ট বানাইতে বলছে? যে ফলোইং নিচের প্যাসেজটা পড়ো এবং একটা ফ্লোচার্ট বানাও অন মানে উপরে, কিসের উপরে? দ্য অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, মানে লোকসঙ্গীতের বৈশিষ্ট্যগুলোর উপরে এবং অ্যাসপেক্টের উপরে আমাদেরকে ফ্লোচার্ট বানাতে হবে, ঠিক আছে? প্রশ্নে বলে দেওয়া থাকবে বেশিরভাগ সময়, নাও থাকতে পারে মাঝে মাঝে। প্রশ্নে যদি এরকম বলে দেয় যে মানে অমুক বিষয়টার উপর তুমি ফ্লোচার্ট বানাইতে হবে, তাহলে তুমি এর বাহির থেকে লিখতে পারবা না।
আমি একটা এক্সাম্পল দিই, ঐশী মুঞ্জেন আপু ইনশাআল্লাহ তোমাদের ক্লাস পেইড ব্যাচে এই মাসেই নিবেন। আমি তোমাদেরকে ডেটটাও কয়েকদিনের মধ্যে, কালকের মধ্যে আমি বলে দিব কবে নিবেন। আচ্ছা, মনে করো একটা প্যাসেজ ফোক মিউজিক, যেটা বাংলা হচ্ছে লোকসঙ্গীত, লোকসঙ্গীতের উপর একটা প্যাসেজ। এখানে অনেক কথা বলা হয়েছে যে লোকসঙ্গীত কাকে বলে, লোকসঙ্গীতের উৎপত্তি কই, লোকসঙ্গীতের বৈশিষ্ট্য কি, এরকম অনেক কথা বলা থাকে। তো বলতেছে যে তুমি ফ্লোচার্ট করার সময় শুধুমাত্র লোকসঙ্গীতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর করবা। তার মানে একটা প্যাসেজের যে কোনো জায়গা থেকে আমরা ফ্লো চার্টটা বানাইতে পারবো না, আমাদেরকে এখানে বলে দিবে যে আমরা কোন জায়গাটাতে ফোকাস করব। ঠিক আছে, কোন জায়গাটাতে আমরা ফোকাস করব এটা এখানে দেওয়া থাকবে। আচ্ছা, তো প্রশ্নে যেই জায়গাটাতে ফোকাস করতে বলবে আমরা প্যাসেজের শুধু ওই জায়গাটাতেই ফোকাস করব। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকো এবার চলো পরের জায়গাতে যাই। বলছে যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে প্রশ্ন অনুযায়ী আরো 5টা পয়েন্টস তৈরি করতে হবে। আমি তোমাকে একটু বলি, এই যে প্রথমটা তো দেওয়াই আছে, আরো কয়টা করতে হবে? 1 2 3 4 5, আরো 5টা বানানো লাগবে। যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমরা কি 5টা পয়েন্ট এরকম তৈরি করব। একটা দেওয়া আছে, আরো 5টা আমরা নিচ থেকে বানাবো। না, এটা রেকর্ডেড থাকবে না। বলছে যে ফুল সেন্টেন্স মানে পূর্ণ একটা বাক্য গঠন করা যাবে না। মানে ফ্লোচার্টে প্রথমে তুমি একটা সাবজেক্ট দিবা, তারপর ভার্ব দিবা, তারপর অবজেক্ট দিবা, এইটা হবে না। মানে নরমালি একটা পুরো বাক্যের এক্সাম্পল যদি আমি তোমাকে দেই, ভাইয়া আই ইট রাইস, বলতেছে যে ফ্লোচার্টে তুমি পুরোটা বাক্য লিখতে পারবা না। তাহলে কি করবো ভাই? বলতেছে আনসার হিসেবে তুমি সবসময় শর্ট নোট বা ফ্রেজ ব্যবহার করতে হবে। আনসার হিসেবে আমাদেরকে বাক্য দেওয়া যাবে না, শর্ট নোট বা ফ্রেজ ব্যবহার করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাইয়া যে শর্ট নোট জিনিসটা কি, ফ্রেজ জিনিসটা কি? চলো এটা আগে দেখাই তোমাকে। শর্ট নোট বা ফ্রেজ হলো এমন কিছু শব্দাংশ, মানে এমন কিছু শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, প্রিন্সিপাল ভার্ব থাকবে না, কোনো সাবজেক্টও থাকবে না, হ্যাঁ তামান্না, কোনো প্রিন্সিপাল ভার্বও থাকবে না। যেমন এইটা হচ্ছে একটা বাক্য, আই গো টু স্কুল, এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, তো এটা একটা পরিপূর্ণ বাক্য। ফ্লোচার্টে পরিপূর্ণ বাক্য লেখা যাবে না। ফ্লোচার্টে পরিপূর্ণ বাক্য কি লেখা যাবে তনিশ? যাবে না। ফ্লোচার্টে আমাদেরকে কি লিখতে হবে? শর্ট নোট অথবা ফ্রেজ। সো শর্ট নোটে কি থাকে না? সাবজেক্ট থাকে না, বাদ দিয়ে দিলাম সাবজেক্ট। শর্ট নোটে কি থাকে না? প্রিন্সিপাল ভার্ব থাকে না। তাহলে এই যে ভার্বটা আছে এটা শেষে আইএনজি যুক্ত করে দিতে পারো, এটা শুরুতে টু যুক্ত করে দিতে পারো, এটাকে 3 নাম্বার ফর্মে করে দিতে পারো। মানে অর্থাৎ এটাকে তুমি প্রিন্সিপাল ভার্ব হিসেবে রাখতে পারবা না, এটার চেহারাটা বদলাই দিতে হবে। নুসরাত আগামীকালে নিব ভাইয়া ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বুঝাবো। ঠিক আছে, এ পর্যন্ত আমি কি কি বললাম তাহলে মনে আছে তোমার? এ পর্যন্ত আমি যা যা বলছি, আচ্ছা একটু পরে আবার রিক্যাপ করবো আমি। এই শর্ট নোট বা ফ্রেজ, ওই যে মানে আমরা তো একটু আগে বলতেছি যে ফ্লোচার্টের সেন্টেন্স থাকবে না, মানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, বরং থাকবে কি নোট, শর্ট নোট, মানে ছোট করে ফেলবো। এই ছোট করার 4টা উপায় আছে, 4 ভাবে ছোট করা যায়। নাম্বার 1, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। নাম্বার 2, ভার্বের আগে টু যুক্ত করে। নাম্বার 3, নাউন ফ্রেজ, মানে ধরো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, দ্য টল বিল্ডিং, কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। এরপর সাবজেক্টকে লুকিয়ে ফেলে, এখানে মূলত ছিল আই হোপ দ্যাট, আছে কি আই, আমরা মানে সাবজেক্টটা লুকিয়ে ফেললাম, হোপ দ্যাট, সাবজেক্ট আমরা ফ্লোচার্টে রাখছি না। ঠিক আছে, আচ্ছা। সো তোমাদেরকে ভাইয়া যে জিনিসটা আমরা বলছি এতক্ষণ পর্যন্ত, আমি তোমাকে একটু প্রথম থেকে যদি বলি, আমরা কি কি জানলাম? প্রশ্নে যেই বিষয়টার উপর গুরুত্ব দিতে বলবে, যে বিষয়টার উপর ফোকাস করতে বলবে, আমরা শুধুমাত্র ওই বিষয়টার উপরই ফোকাস করে প্যাসেজ থেকে ইনফরমেশন গুলো আনবো। ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে
যেখানে একের অধিক শব্দ থাকবে কিন্তু কোনো ভার্ব থাকবে না। একের অধিক শব্দ থাকবে, কোনো ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, বাট এটা একটা অর্থ দিবে। আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি গিভ মি আ কাপ অফ টি বা কাপ অফ ওয়াটার, আমি যদি বলি গিভ মি আ কাপ অফ ওয়াটার, আমাকে এক কাপ জল দাও, এক কাপ পানি দাও, এই যে এ কাপ অফ ওয়াটার, এখানে কিন্তু একের অধিক শব্দ আছে, একটা অর্থ দিচ্ছে যে এক কাপ পানি, কিন্তু কোনো কি এখানে পরিপূর্ণ কোনো কি ভার্ব আছে? এই অংশে কি কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। তার মানে একটা জায়গায় যদি একাধিক শব্দ থাকে, একটা অর্থ দেয় ওই শব্দগুলো, কিন্তু কোনো ভার্ব না থাকে, তাহলে সেটাকে বলা হয় ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, সো মহসিনা, আমরা কি জানছিলাম? আমরা পড়ছিলাম যে ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নে যেই জায়গাটাতে ফোকাস করতে বলবে ওই জায়গাতে ফোকাস করব, আর যদি ফোকাস করতে না বলে তাহলে পুরো প্যাসেজ থেকে নিজের মতো করে লিখতে পারবো। প্রথম আমরা এটা জানছি। দ্বিতীয় আমরা যে জিনিসটা জানলাম যে পরীক্ষার প্রশ্নে একটা অলরেডি দেওয়া থাকবে, আমরা বাকি 5টা নিজে থেকে লিখবো, মানে প্যাসেজ থেকে বাকি 5টা আমরা লিখবো। কেমন? আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমরা জানলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্টাইলে আমরা ফ্লো চার্টের এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবো না, খালি বক্সগুলো পূরণ করতে পারবো না, আমাদেরকে শর্ট নোট লিখতে হবে। শর্ট নোট লেখার ক্ষেত্রে কি কি করতে হবে? আমরা শর্ট নোট লেখার ক্ষেত্রে আমরা মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি, ভার্বের আগে টু যুক্ত করতে পারি, বা মানে ভার্বের আগে সাবজেক্টটা লুকায় ফেলতে পারি, এরকম করে বাক্যটাকে ছোট করব, যত কম শব্দে লেখা যায়। রাফিয়া বলছে ভাই ফ্রেজটা আবার বলবেন। মানে হচ্ছে ভাইয়া একাধিক শব্দ থাকবে, কোনো ভার্ব থাকবে না, তারপর এটার একটা অর্থ থাকবে, এটাই হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এরপর বলতেছে খুব ভালোভাবে শোনো, এটা না হলে তোমার নাম্বার কমে যাবে। ঠিক আছে? মনে করো তুমি সব ভালো করে লিখছো বাট এটা মেনটেন করো নাই, তাহলে তোমার নাম্বারটা কমে যাবে। সো বলতেছে এই যে 6টা বক্স আছে, এই 6টা বক্সের মধ্যে তুমি অ্যারো সাইন বা তীর চিহ্ন ব্যবহার করবা। এই যে তীর চিহ্ন দেখতেছো না, তীর চিহ্ন ব্যবহার করবা। ঠিক আছে? 6টা বক্সের মধ্যে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। এখন আমি তোমাকে একটু যদি বলি, তুমি পরীক্ষার খাতায় যখন এই 6টা বক্স লিখবা, তোমার পরীক্ষার খাতাটা ধরো এতটুকু হইল, তুমি তো ওইখানে 3টা বক্স দেওয়ার পর আর জায়গা হবে না। সো ইন দ্যাট কেস তুমি কিভাবে লিখতে পারো সেটা আমি তোমাকে শিখাই দিই। তোমার হাতে 2টা অপশন আছে। তুমি চাইলে এই যে এইভাবে এইভাবে আস্তে আস্তে নিচে নামাইলা, এইটা একটা স্টাইলে লিখতে পারো। 1 2, এই যে 1 নাম্বারটা এখানে লিখবা, 2 নাম্বারটা এখানে, 3 নাম্বারটা এখানে, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা। তুমি চাইলে এইভাবে লিখে আসতে পারো। ওকে? আচ্ছা, তুমি চাইলে, আমি নরমালি আমার পরীক্ষায় আমি হইলে যেটা করতাম বা করি, নিচে নিচে লিখতে পারবো চাইলে। আমরা দাঁড়াও আর একটু, মনে করো 6টা বক্স তো, মানে আচ্ছা আমি এটা মুছে ফেলি তাইলে ভালো হবে। সো এইটা একটা স্টাইল হইতে পারে। আরেকটা স্টাইল কি হইতে পারে? আরেকটা স্টাইল এটা হইতে পারে যে খাতাটা হচ্ছে এইটা 1 2 3 4 5 6। সো এই যে নিচে নিচে, তাহলে আর জায়গা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। কোথায় দিলাম? যাই হোক, বুঝেছো নিশ্চয়ই যে আমি। সো তোমার হাতে 2টা অপশন আছে, তোমার হাতে 2টা অপশন আছে। তুমি চাইলে ওইভাবেও যাইতে পারো, এই যে এইভাবে 6টা জীবনেও জায়গা হবে না তোমার খাতায়। তুমি চাইলে এইভাবে গিয়ে এই যে নিচের দিকে মানে এই স্টাইলে আসতে পারো, মানে তুমি এই যে এই স্টাইলে আসতে পারো, আবার চাইলে তুমি এইভাবে নিচের দিকেও নামতে পারো। ইটস আপ টু ইউ। কেমন? কি মনে হয় তুমি কোন স্টাইলে যাবা? মনে করো এইটাকে, এই যে এই স্টাইল যেটা বললাম যে এইখান থেকে শুরু করে নিচের দিকে আস্তে আস্তে আসবে, দেন এদিকে যাবা, এটা স্টাইল 1 আর এটা হচ্ছে স্টাইল 2।
তোমার কাছে কোনটা কনভেনিয়েন্ট লাগে, কোনটা সুবিধার মনে হয়, যে তুমি কোন স্টাইলে লিখবা, 1 নাকি 2? তুমি কোন স্টাইলে লিখতে চাও, 1 নাম্বার নাকি 2 নাম্বার? নুসরাত? হ্যাঁ ফাইজা আছে তো। হ্যাঁ, বক্স মাস্ট দিতে হবে, বক্সগুলো অবশ্যই দিতে হবে, বক্সের এই তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। ইয়েস রিয়ামণি, কারেক্ট। সুমাইয়া পুরা সবগুলোর উত্তর পাবা আস্তে আস্তে, আমাকে ক্লাসটা শেষ করতে দাও। আমি বুঝতে পারছি তোমাদের মাঝে অনেক কোয়েশ্চেন আসতেছে জুবায়েত, ঠিক আছে, এগুলো সব উত্তর পাবা। সবাই বলতেছে ভাই স্টাইল 2, আমি নিজেও পার্সোনালি 2 নাম্বার স্টাইলটা পছন্দ করি। তোমাদের অনেক সময় এমন হইতে পারে যে তোমার কলেজের টিচার বলছে যে তোমরা 2 নাম্বার স্টাইলটা ফলো না করে 1 নাম্বার স্টাইলটা ফলো করবা। সো কলেজের টিচারকে খুশি করার জন্য তুমি কলেজের পরীক্ষাগুলোতে 1 নাম্বারটা দিও, বাট তোমার কাছে যদি মনে হয় যে 2 নাম্বারটা তোমার কাছে আসলেও ভালো লাগতেছে, তাইলে কলেজের পরীক্ষায় কলেজের স্যারকে খুশি করার জন্য এটা দিও, আর ফাইনাল পরীক্ষা এইভাবে দিও, ঠিক আছে? আচ্ছা আফিয়া, আমি তোমাদের গ্রুপে একটা ভিডিও দিছি ভাইয়া, ওইটা দেখতে পারো। ওকে, সো আমাদেরকে অবশ্যই 6টা বক্সই দিতে হবে, 6টা বক্সের এই তীর চিহ্নগুলোও দিতে হবে, তারপর প্রতিটা বক্সে আমাদেরকে সিরিয়াল নাম্বারও দিতে হবে। মানে এই যে 1 2, তারপর তুমি ইনফরমেশন লিখবা 3 4 5। এই বক্সগুলোতে এমন না যে শুধু ইনফরমেশন লিখলেই হবে, কলম দিয়ে লিখতে পারো, সমস্যা নাই, কলম দিয়ে আঁকলেই হবে। না নুসরাত, এটা ফ্রি ক্লাস তো, স্লাইড দেওয়া হয় না। সো তুমি কি কি বললাম, বক্স দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে, বক্সের ভিতরে নাম্বারগুলো অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। ওকে রাখামণি? আচ্ছা, বক্সের পয়েন্টগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে, মানে বক্সের প্রত্যেকটা শব্দ শুরুটা হবে বড় হাতের, যেমন আমি এখানে ছোট হাতের সি দেই নেই, বড় হাতের, সো প্রত্যেকটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। না তাসফিয়া, কলম দিয়ে আঁকতে পারো, এটা সমস্যা নাই। আচ্ছা, বক্সগুলোতে ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই। মনে করো এই যে আমি লিখলাম যে কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি, আমি এখানে কিন্তু ফুল স্টপ দেই নাই, মানে ফুল স্টপ না দিলেও হবে, দেওয়ার প্রয়োজন নাই। তো জিনিসগুলো বুঝতে পারতেছো? শাওন, আমি তোমাদের গ্রুপে একটা ভিডিও দিছি কোন বইটা ভালো এটার এই ব্যাপারে, কাইন্ডলি ওইটা দেখো। তো কি কি জানলাম, 6টা বক্স আমাদেরকে আঁকতে হবে, 2টা স্টাইল দেখাইছি, যার যেটা ভালো লাগে। বক্সের তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, বক্সের নাম্বারিং গুলো অবশ্যই দিতে হবে, বক্সের প্রথম শব্দটা ক্যাপিটাল লেটারে হবে, শেষে আমরা ফুল স্টপ দিব না, ঠিক আছে? ফাহরিয়া, এটা দ্বিতীয় পৃষ্ঠায় এমনিতেও যাওয়া লাগবে না, ওই যে নিচে নিচে যদি করো দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া লাগবে না। না তাবাসসুম, ওকে। এবার আসো আরো একটা ইম্পর্টেন্ট আলাপে। পরীক্ষায় তোমাদের কি মনে আছে, ভাইয়া বারবার বলতেছি, পরীক্ষায় 6টা বক্সের মধ্যে প্রথম যেই বক্সটা থাকবে সেটা কিন্তু জাহিদ দেওয়া থাকবে, সেটার উত্তর কিন্তু অলরেডি দেওয়া থাকবে। কলম দিয়ে, আমি হইলে কলম দিয়েই আঁকতাম। তো পরীক্ষায় প্রথম যে বক্সটা আছে সেটার উত্তর কিন্তু কি দেওয়া থাকবে। একজন বলতেছে বক্সের ভিতরে কি লিখবো, একটু ধৈর্য ধরো না প্লিজ, আমি শিখাবো তো কি লিখবা তুমি। আচ্ছা, সো এখন দেখো, প্রথমটা যেভাবে দেওয়া থাকবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরের যে 5টা খালি বক্স আছে ওই 5টা খালি বক্সে একই স্টাইল ফলো করার, এটাই বলেছে। প্রথম বক্সটাতে যেই ধরনের গঠন দেওয়া থাকবে সে অনুযায়ী অন্য সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করতে হবে। মানে প্রথম বক্সে দেখো কিভাবে দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, রাইট? প্রথম বক্সে কি দিয়ে শুরু হয়েছে, ভার্বের সাথে আইএনজি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরের বক্সেও ভার্ব, মানে পরের সবগুলো ভার্বের সাথে আইএনজি দিব। মানে ফাহমিদা কেন, দরকার কি, দিও না ফুল স্টপ, না অরূপ। সো আমরা প্রথম বক্সটা যদি দেখি 2+ ভার্ব দিয়ে শুরু হয়েছে, মনে করো এখানে কনসিস্টিং দেওয়া না, মনে করো হইলো যে টু কনসিস্ট, আমরা পরের গুলো ট্রাই করবো 2+ ভার্ব দিয়ে শুরু করার, কেমন? ঠিক আছে ভাইয়া? আচ্ছা, হ্যাঁ মর্জিনা,
এরপর কি বলছে, হুবহু কোনো সেন্টেন্স কপি করা বা ইউজ করা যাবে না, তবে কিওয়ার্ডস গুলোর ব্যবহার অত্যাবশ্যক। মানে প্যাসেজ থেকে তুমি হুবহু কোনো একটা লাইন মাইরে দিতে পারবা না। 6টা লাইন দিয়ে দিলা, বাহ ভাইয়া আমি তো 100 নম্বর আনসার করে আসছি। কিভাবে কি করলা ভাই, দেখি দেখি ফ্লো চার্ট কি করছো ভাই। ফ্লো চার্টের ক্ষেত্রে কি করছি, ছোট ছোট প্যাসেজের লাইনগুলো 6টা বক্সে দিয়ে দিছি। ভালো করছি না? না ভাইয়া, তুমি ডাব্বা মাইরে আসছো পরীক্ষায়। কি করতে হবে, মানে হুবহু কোনো সেন্টেন্স প্যাসেজ থেকে তুমি কপি করে দিবা না। তুমি যেটা করবা, তুমি ওই প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আসলেই হবে। আমি একটু পর এক্সাম্পল দিয়ে তোমাকে এটা বুঝাবো, কেমন? আচ্ছা, বলতেছে একটা করার না ভাইয়া, আমি তো রুলগুলো বলেই শেষ করতেছি না, করি নাই, কেন এত অধৈর্য হচ্ছ? কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, একটু পরে দেখাবো এটা। এগুলো তো আমরা কথা বলছি, এতক্ষণ পর্যন্ত যা যা বলছি আর কি, এটার মূল কথা হচ্ছে এইটা। হ্যাঁ, এগুলোর মূল কথা হচ্ছে এগুলো। মানে একটু রিক্যাপ করি কি কি বলছি আমরা এই পর্যন্ত। প্যাসেজে যে বিষয়টাকে ফোকাস করে আলোচনা করতে বলবে ওই জিনিসটাই শুধু আমরা লিখব। তারপর বাকি প্যাসেজে 6টার মধ্যে একটা শূন্যস্থানে পূরণ করে দেওয়া থাকবে, বাকি 5টা আমরা পূরণ করব। পুরো বাক্য লিখবো না, শর্ট নোট ব্যবহার করব। তারপর শর্ট নোট কি আমরা আলোচনা করেছি। তারপর কি বলেছে, এরপর আমরা পড়েছি হুবহু কোনো সেন্টেন্স কপি করব না, মূল শব্দগুলো ব্যবহার করব। অবশ্যই প্রশ্নে দেওয়া বক্স সহ 6টা বক্স আমরা আঁকবো। হ্যাঁ, তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া প্রশ্নে যেটা অলরেডি দেওয়া থাকবে সেটাকে আমরা আঁকবো, পরীক্ষায় কি আমাদের ওইটা আঁকতে হবে নাকি ওইটা ছাড়া বাকি 5টা আমরা করব? উত্তর হচ্ছে তোমাকে 6টাই করতে হবে। প্রশ্নে যেটা দেওয়া আছে এইটা সহ বাকি 5টা, টোটাল 6টা। ঠিক আছে সিয়াম? এইচএসসি 26 স্টার স্টুডেন্টস ফারিয়া। আচ্ছা, বক্সগুলোর মধ্যে আমরা তীর চিহ্ন ব্যবহার করব। তারপর প্রত্যেকটা বক্সে আমরা সিরিয়াল নম্বর দিব। এরপর বক্সের শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে, মানে বড় হাতের দিয়ে, শেষে ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই। আর প্রথম বক্সটাতে যে স্টাইলে দেওয়া থাকে ওই যে ভার প্লাস আইএনজি হইলে, পরের গুলো আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। সো বলো, এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকু যদি বুঝো, এখন তুমি রেডি আছো একটা ফ্লো চার্ট উত্তর করার জন্য। মানে তুমি ফ্লো চার্টের সত্যি কথা বলতে 50% শিখে গেছো। আমি এখন যখন তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো তখন তুমি বুঝবা যে আসলেই তো তুমি উত্তর করে ফেলছো। অবশ্যই মেহনাজ, আমি তো রুলগুলো আগে করালাম ভাইয়া, এখন তো প্র্যাকটিস করাবো। এতক্ষণ পর্যন্ত যা যা কথা বলছি এটা ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। ওয়াহিদ, আচ্ছা, যদি বুঝে থাকো চলো তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখি পরীক্ষায় কি রকম থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে একটা প্রশ্ন বলছে, রিড দ্য ফলোইং টেক্সট। নিচের টেক্সটটা পড়ো। এখানে একটা মানে একটা লেখা থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে মেইন বই থেকে। আমি একটু পরে দিব ওই প্যাসেজটা। এখানে মেইন বই থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো উপরে বলতেছে, মনে করে এখানে ফোক মিউজিকের উপরে একটা প্যাসেজ দেওয়া আছে, ফোক মিউজিক, লোকসঙ্গীত। আচ্ছা, বলতেছে নিচের এই যে লোকসঙ্গীত নিয়ে বড় একটা লেখা আছে, এটা পড়ো এবং একটা ফ্লো চার্ট বানাও। কিসের উপর? অন দ্য অ্যাসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। লোকসঙ্গীতের যে দিকগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপরে। ঠিক আছে, নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। প্রথমটা আমাদেরকে করে দেওয়া আছে। প্রথমটা কি করেছে? কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি, এরকম করে প্রথমটা আমাদেরকে দেওয়া আছে। সো চলো আমরা প্যাসেজটাতে যাই। মানে পরীক্ষায় যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই যে দেখো, এবার ভালো করে দেখো। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট অন দ্য অ্যাসপেক্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। বলে পরীক্ষায় মনে করো এই অনেক বড় একটা প্যাসেজ, আমি অংশটুকু আনছি, এতটুকু একটা প্যাসেজ দেওয়া আছে, দিয়ে এবার চলো প্যাসেজটা সবার আগে আমাদের বুঝতে হবে। প্যাসেজে কি বলেছে যে ফোক মিউজিক কনসিস্টস অফ সংস এন্ড মিউজিক। ফোক মিউজিক গঠিত, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, ফোক মিউজিক গঠিত সঙ্গীত এবং মিউজিক নিয়ে।
অফ আ কমিউনিটি, একটা সম্প্রদায়ের সঙ্গীত এবং মিউজিকের সমন্বয়ে ফোক মিউজিক বা লোকসঙ্গীত গঠিত বা তৈরি হয়। যেই সঙ্গীতটা নট ইনফ্লুয়েন্সড, প্রভাবিত নয় বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। একদম সফিস্টিকেটেড মানে হচ্ছে পরিশীলিত, সাজানো গুছানো। বলতেছে যেই সঙ্গীতটা সাজানো গোছানো কোনো সঙ্গীতের যে রুল থাকে, নিয়ম নীতি থাকে, এগুলো দ্বারা প্রভাবিত নয়, অর্থাৎ নিজের মতো করে গাওয়া হয় এই সঙ্গীতগুলো। বলতেছে অথবা স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, আমরা স্ট্যান্ডার্ড বা আদর্শ সঙ্গীতের যে স্টাইল আছে, আদর্শ সঙ্গীতের স্টাইল বলতে আমরা যা বুঝি লোকসঙ্গীত ওই রকম না। লোকসঙ্গীত কিসের মতো? একদম নিজের মতো। ঠিক আছে? সো মনে করো পরীক্ষা আমাদের একটু প্যাসেজ দিয়ে বলল এইখান থেকে তুমি ধরো এই প্যাসেজটা থেকে তুমি একটা ফ্লোচার্ট বানাও। কিভাবে বানাবো আমি জাস্ট খেয়াল করো। মনে করো পুরো প্যাসেজ না, আমি জাস্ট এইখান থেকে একটু পর্যন্ত একটা ফ্লোচার্ট বানিয়ে তোমাকে দেখাইতেছি। কি আছে? ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। মানে আমি ওই লেখাটা এখানে লিখলাম যে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। তোমাকে বোঝানোর জন্য আমি এইভাবে বুঝাচ্ছি। তাহলে আমি কি করব? তোমাকে আমি আজকে শিখিয়েছি যে সাবজেক্টটা বাদ দিবা। সাবজেক্টটা বাদ দিলাম। তারপর এই যে ভার্বটা আছে আমরা ভার্বটাকে চেঞ্জ করে ফেলবো, শর্ট নোট বানায় ফেলবো। শর্ট নোট বানানোর জন্য পাবা না এটা ভাইয়া, তাইবা? শর্ট নোট বানানোর জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। সো কি রকম হইতে পারে? কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। একটা সম্প্রদায়ের সঙ্গীত এবং মিউজিক দ্বারা গঠিত। এই তো একটা হয়ে গেছে, মানে একটা বক্স আমরা গঠন করে ফেলতে পারছি। মানে আমাদের পরীক্ষায় তো এইভাবে লিখতে হবে না। এর মধ্যে আমরা এই যে দেখো একটা বক্স আমরা উত্তর করে ফেলতে পারছি। আমি তোমাকে বোঝানোর জন্য ওইভাবে লিখে দিছি, আলটিমেটলি আমরা এইভাবে লিখবো। নজরুল ইসলাম শিমুল, তুমি যে ক্লাসে স্প্যামিং করতেছো, তুমি কি জানো তোমাকে ব্যান করে দিবে আমাদের এডমিনরা? আমি তো চাই না, আমি চাই তুমি ক্লাসটা করো। ঠিক আছে? এখন বলো তো প্রথমটা বুঝেছো কিনা, যে কিভাবে আমরা আসলে বাক্য মানে একটা ফ্লো চার্টের প্রথমটা আমরা কিভাবে গঠন করলাম? বুঝেছো? কি লিখলাম? সাবজেক্টটা বাদ দিলাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। কনসিস্টিং অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। কেমন? মাস্টার বুক মেহনাজ। সামিরা বলছো ভাই টু কনসিস্ট হবে। প্রথমটা যদি টু দিয়ে শুরু হয় আমরা পরের গুলো টু দিয়ে করা ট্রাই করব। আর না নুসরাত, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা চলো, ওমিটিং মানে হচ্ছে ভাইয়া লুকায় ফেলা আর কি, উজ্জ করে ফেলা। আচ্ছা চলো আরো একটা করি, তাইলে ভালো হবে। মনে করো প্যাসেজের পরের অংশ এটা, একটা প্যাসেজ তো অনেক বড়, প্যাসেজের পরের অংশ এইটা, যে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং। ফোক মিউজিক হচ্ছে কিসের সমন্বয়? সঙ্গীত, বাজনা, টিউন, সুর, এরপর নাচ, ফোক মিউজিক এগুলোর সমন্বয়। দ্যাট অরিজিনেট, মানে দ্যাট বলতে এখানে ফোক মিউজিককে বুঝাইতেছে যে ফোক মিউজিকের উৎপত্তি হয় ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার। কোত্থেকে? ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী যে সংস্কৃতি আছে, অফ অর্ডিনারি পিপল, মানে সাধারণ মানুষের যে সংস্কৃতি আছে সেখান থেকেই এই লোকসঙ্গীতের জন্ম হয়। তো একটু দেখি আমরা, মনে করো এই অংশটা থেকে আমরা যদি ফ্লোচার্ট বের করতে চাই, অংশটা কি? দ্যাট বলতে ধরো ফোক মিউজিককে বুঝাইতেছি। তো ইট অরিজিনেটস ফ্রম দা ট্রেডিশনাল কালচার বা রুরাল কালচার, যেটাই থাকুক। মনে করো এই অংশটা দিয়ে আমরা কি করতে চাই? একটা ফ্লোচার্টের একটা বক্স বানাইতে চাই। কি করতে পারি বলো তো? কি হইতে পারে একটু চিন্তা করো তো। এই জায়গাটা দিয়ে চিন্তা করো, এটা বাদ দাও।
এই অংশটুকু দিয়ে তুমি একটা আমাকে ফ্লোচার্টের বক্স রেডি করে দাও। অহনা মানে না করাটাই বেটার না। ফ্লো মানে কি ধারাবাহিকতা, সো ধারাবাহিকতাটা বজায় রাখাটাই বেটার। একজন হচ্ছে ভাই বুঝতেছি না, তুমি লেটে আসছো ক্লাসে, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ ঈশা, তোমার উত্তর কারেক্ট হয়েছে। শারমিন, যেভাবে নিষেধ করছো ওইভাবে করার দরকার নাই, হ্যাঁ যেভাবে বলছো ওইভাবে কইরো। বলছে তানহা, বলছে ভাইয়া ইংলিশ কোর্সের প্রোমো কোডটা কি? প্রোমো কোড, প্রোমো কোড হচ্ছে দুর্জয়, ভালো করে লিখে দেয় হ্যাঁ যাতে বুঝো। এইচএসসি 27। ইসরাত, কারেক্ট আনসার। আমরা কি বলবো? আমরা সাবজেক্টটা বাদ দিলাম, যে ভার্বটা আছে, যেহেতু আগেরটা আইএনজি যুক্ত করছি, এটাকেও আইএনজি যুক্তই করব। অরিজিনেটিং ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার, অরিজিনেটিং ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার বা রুরাল কালচার, যেটা এটাও হবে। দেখো, অরিজিনেটিং ফ্রম ট্রেডিশনাল কালচার, তার মানে আমরা আরো একটা বক্সের উত্তর বানায় ফেলতে পারলাম। মজা লাগতেছে না? কঠিনটা কি আস্তে আস্তে সহজ হচ্ছে কিনা? তুমি চিন্তা করো, যে জিনিসের নাম তুমি কোনোদিনও শোনো নাই, যেটাকে 10 নম্বর 100 নম্বরের মধ্যে 10% যেটাতে নাম্বার দেওয়া হয়, এটা তুমি এত দ্রুত শিখে ফেলতেছো। ভালো লাগতেছে না নাফিসা, নুসরাত, ইমন, ফাহিম? ভালো লাগতেছে না ভাইয়া? লিমন বলছে ভাইয়া আরেকটু বুঝান। চলো আরো একটাতে যাই। এরপরে কি বলছে? ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। ফোক মিউজিকের কিছু বৈশিষ্ট্য আছে, ওরূপ সেগুলো কি বলতেছে? 1 নম্বরে, ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়। কম্পোজ মানে রচনা করা, হ্যাঁ, এটা রচিত হয় বাই রুরাল ফোক, গ্রামের মানুষদের দ্বারা, গ্রামীণ মানুষদের দ্বারা। অন দ্য বেসিস অফ, কিসের ভিত্তিতে? এনশিয়েন্ট রুলস, প্রাচীন যে রুল নিয়ম নীতি আছে সেগুলোর উপর ভিত্তি করে। ট্রান্সমিটেড ওরালি, যেগুলো মৌখিকভাবে স্থানান্তরিত হয়। ঠিক আছে, বলতেছে ফোক মিউজিক গুলো মৌখিকভাবে স্থানান্তরিত প্রাচীন রুলগুলোর উপর ভিত্তি করে হয়। জান্নাতুল, লাইনগুলো তুমি তোমার মতো করে দিতে পারো, এটা ম্যান্ডেটরি না যে তুমি একদম সিরিয়ালি মেনটেন করতে হবে। জেসিকা বলছে ভাই আইএনজি ছাড়া কি কি অ্যাড করতে পারবো? তুমি মিস করে ফেলছো, তাইলে ক্লাসে দেরিতে জয়েন করছো। টু প্লাস ভার্ব করতে পারো, সাবজেক্টটা ওমিট করে, মানে সাবজেক্টটা গোপন করে ফেলতে পারো, বা প্রিপোজিশন দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, এরপর কি বলতেছে? যে দিস এনশিয়েন্ট রুলস, এই প্রাচীন রুলগুলো অফ মিউজিক, সঙ্গীতের এই প্রাচীন রুলগুলো হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত নয়, বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, ক্লাসিক্যাল কিংবা আধুনিক সঙ্গীতের দ্বারা প্রভাবিত নয়। আরো একটা বৈশিষ্ট্যের কথা বলতেছে, ফোক সংস, এই লোকসঙ্গীত গুলো মে বি সাং, হয়তো গাওয়া হয়, ইন গ্রুপস, গ্রুপের মধ্যে, অথবা ইন্ডিভিজুয়ালি, এককভাবে। তাহলে কি বাক্যটা কি? ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। সো এইটা দিয়ে তোমরা আমাকে একটা ফ্লোচার্ট বানায় দাও তো সামিয়া, মৌখিক ভাবে। আচ্ছা, এইটা দিয়ে আমাকে একটা বানায় দাও তো ফ্লোচার্টের জন্য। না, নিউ ইউজার ভাই এটা রেকর্ডেড থাকবে না। মাশাআল্লাহ, নুসরাত অলরেডি কারেক্ট অ্যান্সার দিছে। বাকিরা নুসরাতকে ফলো না করে নিজের মতো করে লিখে দাও। ভার্ব না দিলেও হবে শুভ। এই যে বলতেছে ভাই সিঙ্গিং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে জাস্ট লিখে দাও, ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। সিঙ্গিং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি মানে এককভাবেও গাওয়া হয়, আবার গ্রুপেও, দলবদ্ধভাবেও গাওয়া হয়। সো সিঙ্গিং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি। তাহলে বলো তো একদম শুরু থেকে নিয়ে আমরা এই পর্যন্ত কয়টা বক্স পূরণ করে ফেললাম? আমার ভালো লাগতেছে যে তোমরা পারতেছো।
কি করবা, এই সাবজেক্টটা বাদ দাও, ভার্ব অক্সিলারি ভার্ব যেহেতু বাদ দাও, এই যে মূল ভার্বটা আছে এটাকে আইএনজি যুক্ত করে দাও, তাইলেই তো হইলো। সাং কথাটা কোত্থেকে আসছে? সাং কথাটা আসছে সিং থেকে, এটার সাথে আইএনজি যুক্ত করে দাও, তাইলেই তো হলো। আমার খুবই ভালো লাগতেছে, মানে এত কম সময়ে আমি তোমাদেরকে এটা মাহিম শিখাই ফেলতে পারবো বা একটু হইলেও তোমাদের মাথায় দিতে পারবো, আমি এটা ভাবি নাই। আমি ভাবছি আমার অনেক স্ট্রাগল করতে হবে তোমাদের সাথে। ঠিক আছে আতিক, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একদম বলছো ভাইয়া প্রিপোজিশন দিয়ে করান। ভাইয়া প্রথমটা তো আইএনজি দিয়ে শুরু হয়েছে, পরের গুলো তো আইএনজি দিয়ে করতে হবে। হুট করে তো প্রিপোজিশনে আমরা শিফট করতে পারি না। আমরা জানি যে ফোক মিউজিক আই মিন ফ্লো চার্টের অন্যতম একটা রুল ছিল যে প্রথমটা যেভাবে শুরু হয় আমরা চেষ্টা করব পরের গুলো এইভাবে করতে। কেয়ানাত একটা ভালো প্রশ্ন করছে যে ভাইয়া আমরা কি প্যাসেজের যে কোনো সেন্টেন্স দিয়েই বানাইতে পারবো? খুব ভালো প্রশ্ন কেয়ানাত। মাথায় রাখতে হবে ওই যে বাক্যটা প্রথমে যে প্রশ্নের লাইনটা আছে, যেই লাইনে বলে যে তুমি প্যাসেজের অমুক বিষয়টার উপর ফোকাস করে একটা ফোক মিউজিক লিখে দাও, সরি প্রজেক্ট লিখে দাও। যেমন এখানে বলছিল কিন্তু আসপেক্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স বলছিল না? যদি নুসরাত তোমাদেরকে এরকম প্যাসেজের একটা নির্দিষ্ট ফোকাসের কথা বলে দে যে অমুক জিনিসটার উপর লিখো, তাহলে ওই রিলেটেড সেন্টেন্স গুলোর উপর লিখতে হবে, আদারওয়াইজ তুমি যে কোনো জায়গা থেকে লিখতে পারা। কেমন? হ্যাঁ হ্যাঁ, মানে আমার স্টুডেন্ট বলে তোমরা পারতেছো ব্যাপারটা এরকম না, তোমাদের মেধা মাশাআল্লাহ ভালো, সেজন্য তোমরা পারছো। তোমরা আমার স্টুডেন্ট না, তোমরা আমার ভাই বোন, ছোট ভাই বোন। আমার যদি ছোট ভাই বোন আমার কাছে, ভাই বা বোন যদি আমার কাছে আসতো এরকম পড়তে, আমি এভাবেই পড়াইতাম। তোমাদেরকে খারাপ ভাবে পড়াই আমার লাভটা কোথায়? না তাবাসসুম, মনে রাখবা আইএনজি যুক্ত করতে হলে ভার্বের বেস ফর্মের সাথে করতে হয়। সাং শব্দটার উৎপত্তি যেখান থেকে ওইখান থেকে করা লাগবে। তো আমরা এই পর্যন্ত কয়টা করলাম বলো আমাকে? টোটাল কয়টা বক্স হলো আমাদের? এরকম টোটাল কয়টা বক্সের জন্য আমরা পূরণ করছি মাথায় আছে কারো? এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, টোটাল 3টা বক্স পূরণ করছে। আমাদের হাতে আরো কয়টা বক্স পূরণ করতে হবে? আরো আরো 3টা বক্স পূরণ করতে হবে টোটাল। প্রথমটা তো অলরেডি দেওয়াই ছিল, তাও ধরলাম যে আমরা নিজেরা করছি, আরো 3টা আমাদেরকে এরকম পূরণ করতে হবে। চলো আমরা দুলাল পরেরটাতে যাই। বলতেছে যে ইট ইজ কম্পোজড, ইট বলতে ফোক মিউজিকের কথা বলতেছে, লোকসঙ্গীতের কথা বলতেছে। যারা আমাদের নুসরাত তোমার এখানে অনেকেই আছে যারা আমাদের পেইড বেচে নাই, আমার মনে হয় তোমরা এতক্ষণে এই আইডিয়াটা পেয়েছো যে আমাদের পেইড বেচে কিভাবে পড়ানো হয়। ঠিক আছে, ইনশাল্লাহ এরকম করে এর চেয়ে ভালোভাবে পড়ানোর চেষ্টা করি আমরা। এই জিনিসটা আস্তে আস্তে পড়াইতে পড়াইতে মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে না? এটা আস্তে আস্তে আরো বাড়বে, তোমরা আরো ভালো পারবা। ওকে, বলছে ইট ইজ কম্পোজড, এই মানে প্যাসেজের পরের অংশ বলতেছে এটা রচিত হয় এন্ড পারফর্মড, গাওয়া হয় বাই ইলিটারেট, অশিক্ষিত অথবা সেমি লিটারেট পিপল, অর্ধশিক্ষিত মানুষের দ্বারা গাওয়া হয়। বলতেছে নাতাশা যে এটা গাওয়া হয় এবং এটা রচিত হয় অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। সো ধরো এই লাইনটা দিয়ে আমি এই লাইনটাকে এইখানে নিয়ে আসলাম যে ইট ইজ কম্পোজড এন্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। এই লাইনটা দ্বারা তুমি আমাকে ভাইয়া একটা ফ্লোচার্টের বক্স বানিয়ে দাও। পুনম, শারমিন, হাসান, মাহি, এই লাইনটা দিয়ে আমাকে একটা ফ্লোচার্টের বক্স বানিয়ে দাও। মাশাআল্লাহ, শারমিন অলরেডি কারেক্ট অ্যান্সার দিয়েছে। না অরূপ, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করব আমরা, কারণ প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তো আমরা চেষ্টা করব ওইভাবে পড়াইতে। থ্যাংক ইউ মুশিউর। রেখামণি বলছে ভাইয়া পেইড ব্যাচ মানে কি? পেইড ব্যাচ মানে হচ্ছে আজকের ক্লাসটা তো একটা ফ্রি ক্লাস, রাইট? মানে আজকের ক্লাসটা আমরা তো মাসে এরকম একটা ক্লাস নেই, আমি এই ক্লাসটা আমরা প্রতি সপ্তাহে 2টা করে নেই তোমাদের এইচএসসির পুরোটা সিলেবাসের উপরে। যে কোর্সটাতে আমরা এই ক্লাসগুলো নেই, কোর্সটার নাম হচ্ছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ, শুধু ইংলিশ। সো ওই কোর্সটাতে আমরা এরকম করে ক্লাস নেই।
ওইটার কথাই বলতেছি আর কি। আমি এই কোর্সের ব্যাপারে বিস্তারিত একটু পরে বলবো, এই জন্য বলছি তোমরা আমার সাথে ক্লাসটাতে থাকো, 10 নম্বর নিশ্চিত করেই বাসায় যেতে পারবা। আর কারো কাছে ফ্লোচার্ট নিয়ে বিশ্বাস করো, আমি মানে তোমাদেরকে সাক্ষী রেখে কথাটা বলতেছি, তুমি তোমার কলেজে এমন অনেক বন্ধু বাবা যে ফ্লোচার্ট নিয়ে অনেক প্যারা খাইতেছে, বিশ্বাস করো ও অনেকে আছে যে জানেও না ফ্লোচার্ট জিনিসটা কি। এমন অনেকেই আছো তুমি হয়তো আজকের ক্লাসটাতে আসার আগে জানতো না ফ্লোচার্ট ব্যাপারটা কি, অথচ তুমি নিজে এখন উত্তর করতেছো। তো তুমি দেখবা যে ওরা কত প্যারা খাইতেছে, ওই জায়গায় তুমি নিজ থেকে বানিয়ে লিখতেছো। আচ্ছা, তো আমরা বলতে পারি আচ্ছা, it is composed and performed by illiterate or semi-literate people. আচ্ছা, এখানে আমি যে উত্তরটা দেখাবো এটা কিন্তু একমাত্র উত্তর না, একাধিক উত্তর হইতে পারে শামিমা। যেমন আমি এখানে ইট সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম, ইজ। আচ্ছা, মনে আছে তোমাদের একটু আগেরটাতেই যদি যাই, এই যে সাং, এটা তো একটা ভার্ব, হ্যাঁ, মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে মানে সাং, এই ভার্বের বেস ফর্ম কি? সিং। এইটা হচ্ছে মূল ভার্ব, এটার বেস ফর্ম হচ্ছে সিং, এটার সাথে আইএনজি যুক্ত করেছিলাম। একইভাবে এই বাক্যে আবার মূল ভার্ব হচ্ছে ইজ, ইজ কম্পোজ আর কি। যাই হোক, এই বাক্যে ইজ ভার্বের বেস ফর্ম। ইজ এর জন্ম হয়েছে বি থেকে, ইজ ভার্বটার জন্ম বা বেস ফর্ম কি? বি। এইটার সাথে আমি কি যুক্ত করে দিব? আইএনজি। সো কি হলো? বিইং কম্পোজড and performed by illiterate or semi-literate people, এটা দিতে পারি। অথবা শুধু being composed by illiterate or semi-literate people, অথবা being performed by illiterate or semi-literate people, অথবা তোমরা যেটা দিচ্ছ composing, আসলে ওইটার অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। সো এইভাবে হওয়া উচিত ছিল আলটিমেটলি। ঠিক আছে পুনাম, রকি? কেন পেসিভ না হইলে বাক্যটা আসলে একটু অর্থটা চেঞ্জ হয়ে যায়। মানে এখানে বুঝাইতেছে যে মানে এই গানগুলো তো কেউ না কেউ গায়, ঠিক আছে, কেউ না কেউ রচনা করে, সেই জন্য পেসিভ হয়েছে, ব্যাপার না। পরেরটাতে যাই আমরা। এরপর কি বলতেছে? পরের বৈশিষ্ট্যটা বলতেছে ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রকাশ। এক্সপ্রেশন মানে কি? প্রকাশ বা অভিব্যক্তি অফ ফিলিংস এন্ড থটস। ফোক মিউজিক গুলো হচ্ছে আমাদের যে অনুভূতি আছে, ফিলিংস আছে, এবং আমাদের যে থট তথা ভাবনারা আছে, চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলোর স্বতঃস্ফূর্ত প্রকাশ, অভিব্যক্তি। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়। ইন লোকাল ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষায়। এন্ড সিম্পল টিউন, সাধারণ সুরে। সো এই বাক্যটা দিয়েই যদি তোমাকে লিখতে দেই যে ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস এন্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট এন্ড সিম্পল টিউন, সো আমাকে বলো এটার আনসার কি হবে? বলতো কি হবে এটা? না নুসরাত, ফিলিংস তো কোনো ভার্ব না, আমরা তো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতেছি। মৃদুল, কি হইতে পারে এটা? আচ্ছা, এইখানে যেভাবে আছে আর বাহিরে তোমাদের উত্তরগুলো আমি দেখি। আচ্ছা, এখানে কি বলেছে এটা দেখো। বলতেছে যে আমরা যে পুরোটাই দিতে হবে এমন না, আমরা যত সংক্ষিপ্ত রাখতে পারি ততই ভালো। স্পন্টেনিয়াস মানে হচ্ছে ভাই স্বতঃস্ফূর্ত, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত। বলতেছে ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস এন্ড থটস। তো এখানে দিচ্ছে যে এক্সপ্রেসিং মানে প্রকাশ বা অভিব্যক্তি, ফিলিংস মানে অনুভূতিগুলোর প্রকাশ, ইন সিম্পল লোকাল ডায়ালেক্ট,
সহজ স্বাভাবিক আঞ্চলিক ভাষায় বলছে যে সহজ স্বাভাবিক আঞ্চলিক ভাষায় আমাদের অনুভূতিগুলোর প্রকাশটাই হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে বলতে পারো, বা বলতে পারো যে এক্সপ্রেসিং থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, এভাবেও বলতে পারো। তোমার যদি এক দুইটা না হয়, হ্যাঁ, না হইলে মন খারাপ করো না, তুমি আজকে প্রথম এটা পড়তেছো, তুমি যে এতক্ষণ পর্যন্ত কারেক্ট অ্যান্সার দিচ্ছ এটাই তো অনেক, তাই নয় কি? আচ্ছা চলো এরপরে যাই আমরা। এরপরে কি বলতেছে যে বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং। এই লোকসঙ্গীতগুলোর শব্দগুলো, মানে লোকসঙ্গীতে যে কথাগুলো ব্যবহার করা হয়, যে সুর ব্যবহার করা হয়, দুটোই হচ্ছে মনোমুগ্ধকর। দুটোই কি মনোমুগ্ধকর। রাফিয়া ওইটা হচ্ছে পেসিভ ছিল, সেজন্য তোমাদেরকে ওইভাবে হয়েছে। ঠিক আছে, আশরাফি পেসিভ ছিল সেজন্য। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরো এরকম উত্তর আসবে। তো বলো তো এটা কি হবে? বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং। দেখি এটা পারো নাকি? মুমতাহিনা, রুবাইয়া, নুসরাত। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, আঞ্চলিক ভাষা। বলো, শুধু এই লিঙ্কটা দিয়ে আমাকে বানিয়ে দাও, বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর আপিলিং। আচ্ছা, একজন বলছে ভাই আপিলিং ওয়ার্ডস এন্ড টিউন, ওকে। বিং বোথ, সবগুলোতে কেন বিং আনতেছো? অর্থেও তো দেখতে হবে যে তোমার অর্থটা ঠিক হচ্ছে কিনা, তাই না দুলাল, রকি? আপিলিং থ্রো বোথ ওয়ার্ডস এন্ড টিউন, এইভাবে দিচ্ছে। অনেকে আপিলিং দিয়ে শুরু করছো, হ্যাঁ হচ্ছে হচ্ছে, মাশাআল্লাহ। অরূপ, আমরা না ভার্ব প্লাস আইএনজি দিয়ে ট্রাই করতেছি, তুমি বোধহয় বারবার এটা ভুলে যাচ্ছ। সামিয়া কারেক্ট, কারেক্ট। ইসফাত, ওকে ফাইন। সো আমরা আলটিমেটলি প্রশ্নটা এরকম ছিল, এখানে প্যাসেজটা ছিল এতক্ষণ যে প্যাসেজটা তোমরা পড়লা, আর এরকম ছিল। মনে করো এটা প্রশ্ন, পরীক্ষার খাতায় ধরো আমরা লিখলাম কিভাবে, এই যে এই যে আলটিমেটলি 2 নং প্রশ্নের উত্তর, আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 2 লিখে এইটাই পরীক্ষার খাতায় তুমি লিখে দিয়ে আসবা। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটাই লিখে দিয়ে আসবা। বক্স গুলো আগে আগে দিও না, মানে আগে তুমি ইংরেজিটা লেখো তারপর বক্স দিও, না হয় কি হবে জানো, অনেক সময় বক্সের যতটুক তুমি ধরো তুমি আগে বক্সটা দিয়ে পরে ইংলিশটা লিখতেছো, তো যদি কোনো কারণে বক্সের বাইরে যায় তখন আবার দেখতে খারাপ দেখা যাবে। তো আগে লাইনটা লেখা পরে তুমি বক্সটা দিও। আপিলিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। মশিউর, অর্থটা মিলানোর জন্য আর কি ভাইয়া। না মারুফা, যে কোনো ধরো উপরে তো বলেই দিবে যে কোন টপিকটার উপর মেনলি তোমাকে ফ্লোচার্ট বানাতে হবে, ওই টপিক রিলেটেড তুমি যে কোনো একটা তো দেওয়াই থাকবে, আরো 6টা আরো 5টা লিখতে হবে আর কি। ঠিক আছে মারুফা, এবার তোমাদের কোয়েশ্চেন গুলো করো, তারপর আমি তোমাদেরকে আরো একটা দিব, ওইটাতে আমি শুধু প্যাসেজটা বুঝাই দিব, বাকিটা তোমাদের নিজ থেকে করতে হবে। ঠিক আছে, নিজেদেরকে আরেকটু যাচাই করি। নাহিদা, অর্থটা মিলানোর জন্য ভাইয়া। সো এবার আমি তোমাদের কোয়েশ্চেন গুলোর উত্তর দিয়ে দেন তোমাদেরকে আরো একটা দিতে চাই। ইয়েস ফারিয়া, তুমি এটা তুলে দিয়ে আসলেই হবে পরীক্ষায়। আতিয়া, আমাদেরকে তো আমরা একটা প্র্যাকটিস করে তো সব জানতা হয়ে যাইতে পারি না, আমরা আরো একটা প্র্যাকটিস করতে চাই। এখন আমাকে আগে তোমাদের কোয়েশ্চেন বলো। একজন বলতেছে ভাই উল্টা থেকেও বাক্য শুরু করতে যাবে, তুমি মানে কেন উল্টা থেকে শুরু করবা আমার এটা বোঝাও। সোজা সাপটা একটা জিনিসে তুমি কেন উল্টা দিক থেকে শুরু করবা? ফাইন, চলো আমি তোমাদেরকে প্যাসেজটা জানলেই হবে, আর কিছু লাগবে না।
চলো আমি তোমাদেরকে আরো একটা দেই, হ্যাঁ, প্র্যাকটিস 2। এটা তোমরা মেনলি করো, আমি করব না। কি বলেছে দেখো, খুব ভালোভাবে বুঝো। বলছে রিড দ্য ফলোইং টেক্সট। এখানে একটা টেক্সট বা একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমি একটু পরে দিব ওইটা। বলছে নিচের টেক্সটটা পড়ো, নিচের লেখাটা পড়ো, এন্ড মেক আ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট বানাও অন দ্য আসপেক্ট, মানে সবসময় যে আসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স থাকবে এমন না, তোমাদের বোঝানোর জন্য এটা আনছি। আসপেক্টস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন এন্ড সিভিক এঙ্গেজমেন্ট। শিক্ষা এবং সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। নাগরিক সম্পৃক্ততা বলতেছে যে শিক্ষা এবং নাগরিক সম্পৃক্ততা নিয়ে, মানে নাগরিক সম্পৃক্ততার যে বৈশিষ্ট্যগুলো আছে, দিকগুলো আছে, সেগুলো দিয়ে এরকম ফ্লোচার্ট বানাইতে তার মধ্যে প্রথমটা করে দেওয়া আছে। ওকে, আচ্ছা। তুমি নাউন দিয়ে করবা নুসরাত, কোনো সমস্যা নাই। মৃদুল বলছে ভাই কোন জায়গা থেকে সেন্টেন্স স্টার্ট করব? ওই যে ধরো এইখানে বলতেছে যে শিক্ষা এবং নাগরিক সম্পৃক্ততা দিয়ে ফ্লোচার্টটা বানাইতে, প্যাসেজের যেই জায়গায় শিক্ষা নিয়ে, শিক্ষার যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্যাসেজের যেখানে আছে সেখান থেকে করবা, বা প্যাসেজের যেখানে সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কথা আছে সেখান থেকে করবা। ঠিক আছে, ওকে। সো চলো, এখানে কিন্তু আমাদের একটা দেওয়া আছে যে এইমিং টু ব্রিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। অলরেডি একটা আমাদের দেওয়া আছে, লিখতে পারো আব্দুল্লাহ সাইদ, না লিখলেও যে খুব বেশি প্যারা হবে এমন না। তো এখানে কি দেওয়া আছে, এই যে প্রথম লাইনটা খেয়াল করো, যেহেতু একটা দেওয়াই আছে এটা আমি বুঝাই তোমাদেরকে। বলছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। শিক্ষার লক্ষ্য হচ্ছে টু ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, নিয়ে আসা পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন। শিক্ষার যেই লক্ষ্য সেটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ার তথা আমাদের আচরণে। ঠিক আছে অর্পিতা, থ্যাংক ইউ অর্পিতা। তো এইটা দিয়ে কি বললাম, সাবজেক্টটা বাদ দিলাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এইমিং টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। কেমন? আহারে উত্তরগুলো দেওয়া আছে এখানে, ঝামেলা। আচ্ছা, এরপরে বলতেছে ইট হেল্পস us try to change our lives as well as the society we live in। বাক্যটা কি বলছে, ইট হেল্পস, এটা সাহায্য করছে আমাদেরকে ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের লাইফটাকে পরিবর্তন করতে, as well as পাশাপাশি the society we live in, যেই সমাজে আমরা বসবাস করছি ওই সমাজটাকে পরিবর্তন করতে এটা চাচ্ছে। সো এটাকে আমরা কি বলতে পারি, হেল্পিং টু চেঞ্জ লাইফস এন্ড সোসাইটি। ঠিক আছে, হেল্পিং টু চেঞ্জ লাইফস এন্ড সোসাইটি। আচ্ছা দেখি পরেরটাতে গেলেই তো উত্তর চলে আসবে। তোমরা আমাকে এই লাইনটা দিয়ে একটু করে দাও তো, পারো নাকি? তামিমা এই লাইনটা দিয়ে একটু করে দাও তো, পারো নাকি দেখি। শীতকাল কি চলে আসলো নাকি বলো তো? আচ্ছা এটা করো ভাইয়া। আজ দিতেও পারো, না দিলেও হবে, মানে তুমি চাইবা যে ফ্লো চার্টে যত কম কথায় তোমার নিজের ভাষাটা প্রকাশ করতে পারো, এটা করে দাও। পরেরটা তামিমা একটু ভাইয়া ক্লাসের শেষে করো কেমন? কাজী তানভীর এটা কাকে বলেছো ভাইয়া? তুমি কি চাও তোমাকে আমাদের এডমিনটা ব্যান করে দিক? মানে ভার প্লাস আইনজি দিয়ে শুরু হইলে বাকিটাও ভার প্লাস আইনজি হবে আর কি। কেমন? আচ্ছা বলছে ভাইয়া, আচ্ছা এই যে বলছো ভাইয়া ইন্সপায়ারিং দিয়ে শুরু হবে, অর্থ কিন্তু পাল্টায় যাবে শুধু ইন্সপায়ারিং দিয়ে শুরু হইলে। কেন অর্থ পাল্টিয়ে যাবে? বা তোমরা যে বলতেছো ভাইয়া ইলিউমিনেটিং দিয়ে শুরু করতে চাই,
তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট, বাট অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কেন আমি একটু বুঝাই, এটা একটু ব্যতিক্রম হবে কেন, লাইনটা ভালো করে বুঝো। বলতে এডুকেশন, শিক্ষা, দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। ইলুমিনেট মানে প্রজ্বলিত করা, আলোকিত করা। বলতেছে শিক্ষা, যেই শিক্ষাটা আলোকিত করে না আমাদের মস্তিষ্ককে, আমাদের মনকে, আমাদের মাইন্ডকে, অথবা যে শিক্ষাটা ডাজ নট ইন্সপায়ার আস, আমাদেরকে অনুপ্রাণিত করে না টু ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি, আমাদের সমাজের জন্য, ওই শিক্ষাটা নট কমপ্লিট এট অল, পরিপূর্ণ শিক্ষা নয়। বলতেছে যেই শিক্ষাটা আমাদের মস্তিষ্ককে আলোকিত করে না, আমাদেরকে অনুপ্রাণিত করে না আমাদের সমাজের জন্য কাজ করতে, ওই শিক্ষাটা কি নয়, পরিপূর্ণ শিক্ষা নয়। এখন তুমি যে বলতেছো ইলুমিনেটিং আওয়ার মাইন্ডস, মানে বলতেছো যে আমাদের মস্তিষ্ককে আলোকিত করে, কিন্তু এখানে তো বলতেছে যে যে শিক্ষাটা আলোকিত করে না, মানে নট কথাটা তো এখানে আছে, তুমি যদি নট না দাও তাহলে না সম্পূর্ণ উল্টা অর্থ দিচ্ছে। তো তুমি আমি এটা লিখতে পারি কি, নট ইলুমিনেটিং মাইন্ডস অর নট ইন্সপায়ারিং ওয়ার্ক ফর কমিউনিটি দিতে পারি। বাট এইটা ট্রু, তুমি যদি নট না দাও, আমি যদি তোমার খাতা দেখতাম আমি নাম্বারটা কাটতাম না, কারণ তুমি আইডিয়ালি কারেক্ট। সো দুইটাই হবে, ঠিক আছে? তাই বা বাকিটা শুনতেছে, তার মানে তোমার এখানে নেটওয়ার্ক ইস্যু। সো নট না দিলেও যে হবে না এমন না, মানে হবে, তোমরা কারেক্ট। এই যে পরেরটার অর্থ দেওয়া আছে, দেখো বলছে উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে প্রত্যাশা করা হয়, টু অ্যাপ্লাই নলেজ, স্কিলস এন্ড ভ্যালুস ইন দ্য ওয়ার্ল্ড আউটসাইড, মানে আমাদের কাছে আশা করা হয় যে আমাদের যে জ্ঞানগুলো আছে, আমাদের যে দক্ষতা আছে, আমাদের যে মূল্যবোধ আছে, যাতে আমরা বাহিরের জগৎটাতে এগুলো অ্যাপ্লাই করি। ঠিক আছে আকিবা? তো এটা কি হইতে পারে, ভার্বটার সাথে আইনজি দিয়ে দাও, অ্যাপ্লাইং নলেজ, স্কিলস এন্ড ভ্যালুস ইন দ্য ওয়ার্ল্ড আউটসাইড। আচ্ছা, তারপর বলতেছে, এই যে এই লাইনটা বলতেছে, দেখো সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্ততা মানে হচ্ছে ওয়ার্কিং, কাজ করা, টু মেক আ ডিফারেন্স, পরিবর্তন আনার জন্য, ইন দ্য সিভিক লাইফ, নাগরিকদের জীবনে, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়ের মানে সমাজের নাগরিকদের জীবনে। তো আমরা বলতে পারি ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং অলরেডি দেওয়া আছে, ওয়ার্কিং টু ইমপ্রুভ সিভিক লাইফ, অথবা ওয়ার্কিং টু মেক ডিফারেন্সেস ইন দ্য সিভিক লাইফ, ওয়ার্কিং টু মেক ডিফারেন্সেস ইন দ্য সিভিক লাইফ, এটাও বলতে পারি আমরা, রাইট? দেখি তোমরা এটা দিয়ে করে দাও তো আমাকে, এই লাইনটা দিয়ে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, নাগরিক সম্পৃক্ততা প্রচারণা চালায়, দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি, একটা সমাজের, একটা সম্প্রদায়ের যে কোয়ালিটি অফ লাইফ আছে, জীবনের যে কোয়ালিটি আছে, এইটাতে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলবিং অফ দ্য পিপল। দেখি এটা পারো নাকি? অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে আর মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করতে পারো, যদি প্রথমটা আইনজি যুক্ত হয়। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে ধনরঞ্জন বর্মন, অনেক দেরি হয়ে গেছে, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে। না না তাপসী, 5 লাইন না তো, আমি তো প্যাসেজটা 1 পৃষ্ঠায় জায়গা হয় না দেখাই না, আমি তোমাদেরকে 5 লাইন করে দিচ্ছি। ঠিক আছে, 1 পেজে প্যাসেজটা জায়গা হয় না বলেই না আমি তোমাদেরকে 5 লাইন করে দিচ্ছি। না না, থ্যাংক ইউ নাতাশা। বলো তো এর উত্তর কি হবে? সবাই বলতেছে ভাই প্রমোটিং দ্য কোয়ালিটি অফ লাইফ। আই ডোন্ট নো এটা পরের পেজে আছে। আরে সাবাস, প্রমোটিং দ্য কোয়ালিটি অফ লাইফ একটু দিলেই হবে, আমি হইলে একটুকি দিতাম, এক্সট্রা দিছে, এন্ড ইমপ্রুভিং হেলথ এন্ড ওয়েলবিং, এটা দিয়ে আরো একটা বানাই ফেলা যাবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের উত্তর কারেক্ট। এই তো, সো আমাদের 6টা হয়ে গেছে কিন্তু। দেখো এই যে প্রশ্নটা এরকম ছিল, আমাদের উত্তর যদি আমরা 6টা লিখি এরকম হয়।
এই যে প্রমোটিং কোয়ালিটি অফ লাইফ। যদি প্রথমটা টু প্লাস ভার্ব দিয়ে হইতো যে টু এইম, তাইলে আমরা পরেগুলো এভাবে দিতাম যে টু হেল্প, not to illuminate, not to apply, not sorry to apply, to work, to promote, এইভাবে দিতাম। হ্যাঁ, তো প্রথমটার উপরই ডিপেন্ড করে, পরেরগুলো আমরা ট্রাই করবো এইভাবে দিতে। সোফার আমরা একজন বলছে ফ্লো চার্টের সামারি দেন। সোফার আমরা যেটা বুঝলাম, ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা অবশ্যই বক্স গুলো দিব, তারপর নাম্বারিং করব, প্রথমটা ক্যাপিটাল লেটার হবে, শেষে আমরা ফুল স্টপ দিব না, এগুলোতে আমরা এই যে তীর চিহ্ন বা অ্যারো সাইন আছে সেগুলো দিব। কেমন? সো সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমরা আজকের এই ক্লাসটা ছিল জাস্ট একটা ফ্রি ক্লাস, মানে এইরকম ক্লাস আমরা ডেইলি নিচ্ছি কোথায়, আমাদের যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ আছে সেখানে। আর এই কোর্সটাতে কি কি আছে, এই কোর্সটাতে আমাদের ইংলিশ বই আছে, যেটা তোমরা অলরেডি আমাদের গ্রুপগুলোতে দেখছো, দুইটা বই আছে, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তোমরা যদি কোর্স থেকে বইগুলো কিনো, বইগুলোর দাম মোস্ট প্রবাবলি 600 টাকা, আর বাহির থেকে কিনলে 750 টাকা, আই মিন ডকুমারি থেকে কিনলে। সো দুইটা বই, ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য আছে। তাছাড়া এই কোর্সে আমাদের প্রতি মানে মাসে 2টা করে কি হয়, কিউএনএ সেশন হয়, যেখানে তোমরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা। ঠিক আছে? সো মাসে 2টা করে এরকম কিউএনএ সেশন হয়। আমার নাম হচ্ছে ভাইয়া নাইম দুর্জয়। আচ্ছা, এই যে আমার নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, আর তোমাদের জন্য আলাদা একটা ফেসবুকে প্রাইভেট গ্রুপ আছে, যে গ্রুপটাতে তোমরা যে কোনো সময় কোয়েশ্চেন করলে আমরা সেগুলোর উত্তর করতেছি। এছাড়া আরো রেকর্ডেড ক্লাস সহ আরো অনেক কিছুই তো আছে, তাই না? সো আমি একটু স্ক্রিন থেকে যাচ্ছি। তোমরা কোর্সটা কিনতে চাইলে জাস্ট 10 মিনিট স্কুলের অ্যাপে যাবা বা ওয়েবসাইটে যাবা, গিয়ে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ লিখে সার্চ দিলেই কোর্সটা চলে আসবে। তারপর তুমি যদি কোর্সটা কেনার সময় দুর্জয় এইচএসসি 27 ব্যবহার করো, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 1000 টাকা ছাড় পাবা। ঠিক আছে? দুর্জয় এইচএসসি 27। এই তো। তো আমাকে একটু বলো, আমি জানি না তোমরা ক্লাসটা কতটুকু এনজয় করেছো। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, শুধু ইংলিশ কোর্সটাও কিনতে পারবা। আমি ইংলিশ কোর্সের লিঙ্কটা এই ক্লাসের কমেন্টে পিন করে রেখেছি, দেখো। ক্লাস ভালো লাগলে ক্লিক করো, ওইখানে ক্লিক করলেই তুমি ইংলিশ কোর্সটাতে চলে যাবা। ঠিক আছে? তো আমি জানি না ক্লাসটা কতটুকু এনজয় করেছো, আমাদের প্রত্যেকটা ক্লাস এরকমই হয়। ইনশাআল্লাহ তোমরা যদি কোর্সে চলে আসো, যারা কোর্সে নাই, আমার মনে হয় যে তোমার এইচএসসি লাইফে ইংলিশ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, এতটুকু নিশ্চয়তা ভাইয়া তোমাদেরকে দিচ্ছি, দিতেই পারি। কেমন? তোমরা আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে কথা বলতে পারো, তারা অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলো কতটা এনজয় করে, ওদের কাছ থেকে খোঁজ খবর নিয়েই তাহলে কোর্সে আইসো। কেমন? সো এই কোর্সে মুনজাইন আপু আছে। সো সব মিলিয়ে ভালো হবে ইনশাআল্লাহ তোমাদের এক্সপেরিয়েন্স, আশা করছি। আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমরা আমাদেরকে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, আমি তোমাদেরকে লিখে দেই, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, 10 MS, ইয়েস না, এই গ্রুপটাতে জানাই দিতে পারো। কেমন? তো ভালো থেকো সবাই, তোমাদের সবগুলো রিভিউ এর অপেক্ষায় আছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।